সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের আজকের ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজ তোমরা যদিও বা অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে পরিচয় আছে, আবার অনেকের সাথে মোটেই দেখা হয়নি, কারণ তোমরা ক্লাস হয়তো বা ডিগ্রি ক্লাস এখনও একবারও পাওনি। তোমাদের যাতে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেই কারণে আমাদের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ডিগ্রি ক্লাসকে অনলাইনে ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আজকে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের স্বাধীন বাংলার সভ্যোদয়ের ইতিহাস যে বিষয়টা আছে সেটার উপর আজকে আলোচনা করব। স্বাধীন বাংলার সভ্যোদয়ের ইতিহাস এটা আমরা দুইজন টিচার মিলে নিব, আমি এবং মেহরুন্নেসা ম্যাডাম, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের। আমাদের দুইজনের পড়া আলোচনার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কিছু বুঝতে না পারো, তাহলে ক্লাসের নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। আমরা চেষ্টা করব তোমাদের সব সমস্যা আমরা সমাধান করে দেওয়ার জন্য। স্বাধীন বাংলার সভ্যোদয়ের ইতিহাস, এখানে বাংলাদেশের কিভাবে অভ্যুত্থান বা বাংলাদেশের ইতিহাসটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটার উপর একটা আলোকপাত করা হয়েছে। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের সকলেরই কি আছে, প্রয়োজন আছে এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার। আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই দেশটা কিভাবে এসেছে, প্রাচীনকাল থেকে আজকে পর্যন্ত একটা দেশ সৃষ্টি একদিনে হয় না বা এক বছরেও হয় না। সেটা হওয়ার জন্য দীর্ঘ প্রচেষ্টা বা দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয়। সেই সময়টাই আমরা বিভিন্নভাবে ভাগ করেছি। আজকে আমরা প্রথমেই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানব। একটা পরিচিতি পর্ব, বাংলাদেশের ইতিহাসটা কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা ইতিহাস চতুর্থ শ্রেণী থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা অনেক ক্লাসে, মোটামুটি সব ক্লাসে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জেনেছি। কিভাবে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, বিভিন্ন সময়ে এখানে যেই রাজারা শাসন করে গেছেন তাদের শাসন আমল সম্পর্কে জেনেছি। তার মানে আমরা সকলেই জানি যে এই বাংলাদেশটা শুধুমাত্র পাকিস্তান থেকেই সৃষ্টি হয়নি বা শুধুমাত্র উপমহাদেশ থেকেই সৃষ্টি হয়নি। দীর্ঘ একটা প্রক্রিয়ার ফল বা দীর্ঘ একটা সময়ের ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কথা যখন বলছি, সেই সময়ের মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসকে যে কয়টা যুগে ভাগ করেছি সেই যুগগুলা সম্পর্কে আমরা একটু জানব, বা সেই সময়গুলো সম্পর্কে আমরা একটু জানব। সর্বপ্রথমেই আসছে প্রাচীন ইতিহাস। হ্যাঁ, প্রাচীন যুগ বা প্রাচীন ইতিহাস কোনগুলোকে আমরা বলবো। এই প্রাচীন যুগটা কোনটা, কোন সময়টাকে আমি প্রাচীন বলছি? আমরা বিভিন্ন ধরনের সাম্রাজ্যের কথা জানি, যেমন গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, তারপর সেন রাজবংশ। এগুলো কোন সময়টা প্রাচীন যুগ। যেমন আমরা বলি যে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল ছিলেন। গোপালের যে 400 বছর, পাল শাসনামলের যে 400 বছরের ইতিহাস, আমাদের যে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পাই, এই যেমন মহাস্থানগড় বা আমাদের পাহাড়পুর, এগুলো সবই কোন ধরনের নিদর্শন? এই পাল সাম্রাজ্যের নিদর্শন। তারপর আছে সেন রাজবংশ। তার মানে এই প্রাচীন যুগের মধ্যে আমাদের কাছে কারা চলে এসছে? আমাদের এখানে বৌদ্ধদের কাছ থেকে হিন্দুদের কাছে আমরা কি হয়েছি? প্রত্যাবর্তিত হয়েছি। এরপর আসছে মধ্যযুগের ইতিহাস। প্রাচীনেরটা বলে দিলাম, গুপ্ত, মৌর্য, পাল, সেন রাজবংশ যারা আছে তারা প্রাচীন। মধ্যযুগের ইতিহাসের মধ্যে যখন আমি আসছি, তখন মধ্যযুগটা আমরা জানি যে কোন সময়টাকে মধ্যযুগ বলা হয়। আমরা বাংলাদেশের ইতিহাস পড়েছি, বাংলার ইতিহাস পড়েছি। সেই সময়টাকে আমরা দেখি যে 1200 সালের পরবর্তী যে সময়টা, সেটাকেই বলা হচ্ছে কোন ধরনের ইতিহাস? মধ্যযুগীয় ইতিহাস। তার মানে আমরা বলতে পারি 1200 সালের পর
মানে যখন এই অঞ্চলের মধ্যে কারা এসছে, তুর্কিরা এসছে, তুর্কিরা হচ্ছে উপমহাদেশের উপর শাসন কার্য পরিচালনা করতে এসছে। মুসলিমদের যেই একটা প্রভাব এই উপমহাদেশের উপর, সেই সময়টাকে হচ্ছে মধ্যযুগ ধরে এটাকে আলোকপাত করা হয়েছে। তার মানে এখানের মধ্যে যেমন আমরা মধ্যযুগের বা মুসলিম যে শাসকরা আছে তাদেরকে আমরা কি করছি, আলোকপাত করছি। তারা কারা? তারা আছে তুর্কি, ইলিয়াস শাহী, হুসেন শাহী, মানে শাহী রাজবংশ যেটা, হ্যাঁ, ইলিয়াস শাহী, হুসেন শাহী। তারপর হচ্ছে এরপরে আসছে কারা? আফগানরা এসছে। এরপরে আফগানদের পরে কারা এসছে? এরপরে এসছে মুঘলরা। মুঘল। তারপর সবার পরে যারা এসছে তারা কারা? তারা এসছে হচ্ছে ইংরেজ শাসকরা। তারা বাংলা স্বাধীন নবাবদের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে বা তাদেরকে পরাজিত করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে এই উপমহাদেশের উপর তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল। তা এরপরে মধ্যযুগটাকে হচ্ছে আমরা যখন মধ্যযুগের ইতিহাসটা আমাদের কাছে যখন শেষ হয়ে যায়, তখন আমাদের কাছে আসে হচ্ছে ঔপনিবেশিক শাসন, যেটাকে আমরা ব্রিটিশদের শাসন ব্যবস্থা বলছি। এই ঔপনিবেশিক শাসনের মধ্যে আমরা দুই ধরনের শাসন দেখতে পাই। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর পরবর্তীতে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন শাসনভার গ্রহণ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয় বা নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, এর পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভারটা গ্রহণ করে ফেলে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 1857 সালে ব্রিটিশ যে সাম্রাজ্য বা ব্রিটিশ যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার কাছে চলে যায়। এরপরে হচ্ছে আমরা এই ব্রিটিশ শাসনটা আমাদের কাছে 1985 সাল পর্যন্ত কি ছিল? বলবৎ ছিল। 1885 সাল পর্যন্ত বলবৎ ছিল। এই 1885 সালে কি হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরেই কিন্তু এই উপমহাদেশের বা বাঙালিদের যে একটা সত্তা বা হচ্ছে উপমহাদেশের মানুষের যে একটা রাজনৈতিক বিকাশ, এটা সৃষ্টি হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে। এই সময়েই বঙ্গ প্রজাস্বত্ব আইন গঠন করা হয়েছিল। আমরা যখন এই বাংলাদেশ সৃষ্টির বিভিন্ন ধরনের যুগ বিভাগগুলা পড়ে আসছি, এই যে 1885 সালের পরবর্তীতে এসে আমরা জানি যে দেশভাগ হয়েছিল কবে? দেশভাগ হয়েছিল 1947 সালে, এবং আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কত সালে? 1971 সালে। এখন 1985 থেকে শুরু করে 1947 পর্যন্ত কিন্তু এই দেশের বা এই অঞ্চলের অনেক ধরনের ইতিহাস আছে, অনেকগুলো ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা সাল অনুযায়ী পরবর্তীতে একটু আলোচনা করব। আবার 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু এই পাকিস্তান যে শাসন আমলটা ছিল, এই শাসন আমলেও কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুতিতে আমরা 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। এই যুগ বিভাগটার 1971 সালে আমরা যেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিলাম বা যেটা হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা হয়েছিল, সেটা সম্পর্কে আমরা সকলেই জানি। আর একটু জানবো, সেটা হচ্ছে আমরা প্রথমেই যখন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল কবে থেকে? বাংলাদেশ নাম গঠন করা হয়েছিল কবে? এবং হচ্ছে এই বাংলাদেশটা বাংলাদেশ যে এসছে কোন শব্দ থেকে এসছে? বাংলা থেকে এসছে, বাংলা ভাষা থেকে বাংলাদেশ এসছে।
এই বাংলার ইতিহাসটা সম্পর্কে বা বাংলা সর্বপ্রথম বাংলা শব্দের উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সর্বপ্রথম বাংলা শব্দের উৎপত্তি যেটা আমরা দেখতে পাই বা বাংলা বঙ্গ শব্দটা আমরা সর্বপ্রথমে কোথায় দেখতে পাই? 1000 খ্রিস্টপূর্বে হচ্ছে দ্রাবিড় গোষ্ঠী এই অঞ্চলে বসবাস করত। সেই দ্রাবিড় গোষ্ঠীরা হচ্ছে বং থেকে, মানে বং তাদের একজন দেবতা হিসেবে বংকে মনে করা হতো। সেই বং থেকে বঙ্গ নামের উৎপত্তি। বং থেকে বঙ্গ, ঠিক আছে। খ্রিস্টপূর্ব এই সময়টা ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব 1000। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন যখন এই বঙ্গ নামের বা বঙ্গ শব্দটির উৎপত্তি হয়েছিল। আবার এখানে একটি অস্ট্রিক জনগোষ্ঠী ছিল। অস্ট্রিক সূর্য দেবতা বঙ্গা থেকে, তারা বলতো যে অস্ট্রিক জনগোষ্ঠী বলতেন যে অস্ট্রিক সূর্য দেবতা বঙ্গা থেকে বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছিল। এগুলো সবগুলো কি বাংলা শব্দটা কোত্থেকে এসছে বা বাংলা শব্দের উৎপত্তির যে ইতিহাসগুলা সেটা হচ্ছে আমরা জানছি। আবার হচ্ছে বলা হচ্ছে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের নেসারি শিলালিপিতে বঙ্গ শব্দের বা বাঙ্গালা শব্দের উল্লেখ পাওয়া গিয়েছিল। নেসারি শিলালিপিতে শব্দটা ছিল হচ্ছে বাঙ্গালা। আর আমরা সর্বশেষ যেটা বাংলা শব্দের বা যেটাকে হচ্ছে আমরা গ্রন্থভিত্তিকভাবে যেটাকে অন্তর্ভুক্ত করেছি, সম্রাট আকবরের আইনি আকবরী গ্রন্থে এই বাংলা বা বঙ্গপ্রদেশ বা বাঙ্গালা এই শব্দগুলোর উল্লেখ পাওয়া গিয়েছিল। এখন যখন এই বঙ্গ বা বাঙ্গালা এই শব্দগুলোর উৎপত্তিটা হচ্ছে আমি যখন জেনে গেছি, তখন হচ্ছে আমরা জানবো যে বাংলাদেশ, এই বাংলাদেশের ইতিহাসটা বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ গঠিত। এই আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনেক ধরনের বিষয় আছে। বা সর্বপ্রথমে আমরা আজকে আরেকটু সোজা করে নেই, সেটা হচ্ছে আমরা যেটা জানি বাংলাদেশ সম্পর্কে, যেটা জানি বা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিগুলো আমরা জানি, যেমন বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশে কোন দিকে কী অবস্থান করছে, বাংলাদেশের বিভাগ কতটি, জনসংখ্যা কেমন, এইসব বিষয়গুলো আমরা আজকে ছোটোখাটোভাবে আলোচনা করব। এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য বিষয়ে চলে যাব। আমি যখন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশটা কতটুকু অঞ্চল নিয়ে, আমরা জানি যে একটা রাষ্ট্রের উপাদান কি, একটা রাষ্ট্রের 4টি উপাদান আছে। সর্বপ্রথম উপাদান হচ্ছে জনগণ, তারপর কি ভূখণ্ড, তারপর কি সরকার, তারপর কি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলের উপর কি থাকা, এই নির্দিষ্ট ভূখণ্ডটার উপর আমাদের একক আধিপত্য থাকা, মানে এই অঞ্চলের উপর শুধুমাত্র আমাদের দেশের অধিবাসীরাই কি করবে, তাদের নাগরিক দায়িত্বগুলো পালন করবে বা হচ্ছে তারা তাদের যে অধিকার কর্তব্য এগুলো আছে এগুলো ভোগ করবে। এর পরবর্তীতে সেই অঞ্চলটা সার্বভৌমভাবে, স্বাধীনভাবে এখানে শাসন কার্য পরিচালনা করবে। এখানে বাইরের কোনো রাষ্ট্রের নাগরিক বা সরকার বা কোনো প্রতিষ্ঠান এসে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের কাছে সার্বভৌমত্ব। এখন এই সার্বভৌমত্বটা কতটুকু? সার্বভৌমত্ব মানে নির্দিষ্ট একটা অঞ্চলের কথা বলছে বা নির্দিষ্ট একটা সীমারেখার কথা বলছে। এই সীমারেখাটা কতটুকু? বা ভূগোলের মধ্যে বলছে যে ভৌগোলিক অবস্থান একটা 4-5টা বা এটার আয়তনটা কতটুকু সেটা আমরা একটু জানবো। ভৌগোলিক অবস্থানের মধ্যে বাংলাদেশের মনে করি কি এটা বাংলাদেশ, এদিকে কি আছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন উত্তর দক্ষিণে যে মাপকাঠি বা যে এককের মাধ্যমে
আমরা হচ্ছে কি করছি, এই অঞ্চলটাকে হচ্ছে পরিমাপ করছি বা এই জায়গাটার পরিমাপ করছি, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অক্ষাংশ। 20 ডিগ্রি 34' উত্তর অক্ষাংশ থেকে (26 ডিগ্রি 38' উত্তর অক্ষাংশ, মানে উত্তর থেকে দক্ষিণে এই অক্ষাংশের মধ্যে বাংলাদেশ কি অবস্থিত। এরপরে হচ্ছে (92 ডিগ্রি 41' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটা কোন দ্রাঘিমাংশ? পূর্ব দ্রাঘিমাংশ, মানে পূর্ব থেকে পূর্বে অবস্থিত। এরপরে হচ্ছে আমি তো এটা বললাম, আমরা এটা প্রত্যেকটা অক্ষাংশ থেকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থেকে দ্রাঘিমাংশ। এখন আমার এই উপর থেকে নিচে পর্যন্ত এটার দূরত্বটা কত? উত্তর থেকে দক্ষিণের দূরত্বটা হচ্ছে 440 কিলোমিটার। আর এদিক থেকে এদিকে, যেহেতু বাংলাদেশের মানচিত্রটা আমরা দেখি যে এদিকে উঁচু, এদিকে নিচু, এদিকে এতটুকু, এদিকে এই ধরনের, তখন আমি মাপবো কোনটা? এটা মাপবো বা হচ্ছে এটা মাপছি। এভাবে যখন আমি মাপছি, মানে এই থেকে এই পর্যন্ত এটার দূরত্ব কতটুকু? 760 কিলোমিটার। ঠিক আছে, তার মানে আমাদের এটা হচ্ছে 440 কিলোমিটার আর এদিকে হচ্ছে 460 কিলোমিটার। যখন আমি এটার সর্বোপরি একটা আয়তন বের করছি বা মানে সমন্বিত একটা আয়তন বের করছি, এখানের মধ্যে আমি লেন্থেও যাব না, উইডথেও যাব না, তখন এটার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আসছি যে আমাদের এই বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে কি কি অবস্থিত। আমরা জানি যে দক্ষিণ, আমরা কোন অঞ্চলে বসবাস করি? চট্টগ্রাম অঞ্চলে বসবাস করি। চট্টগ্রামের সাথে কি কারো কোনো ধরনের বর্ডার আছে? হয়তো বা আছে, কোনো না কোনো একদিক দিয়ে আছে, কিন্তু দক্ষিণ দিকে আমরা কি দেখছি? দক্ষিণ দিকে আমরা দেখছি যে বঙ্গোপসাগর আছে। এদিকে কি আমাদের কক্সবাজার, কক্সবাজারের পাশে কি মায়ানমার, মায়ানমার থেকে আরেকটু উপরে গেলে এদিকে কি ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা থেকে আরেকটু উপরে উঠলে কি এখানে কোন অঞ্চল? মেঘালয়, মেঘালয় অঞ্চল। এদিকে কোন অঞ্চল? উত্তর দিকে আসাম। আর পূর্ব থেকে উত্তর পর্যন্ত এই পুরো অঞ্চলটা কোন অঞ্চল? পশ্চিমবঙ্গ। তার মানে এখানের মধ্যে একটা চিত্র আছে যে আমার বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কি কতটুকু বা ভৌগোলিক আয়তনটা কেমন, আর এখানে বাংলাদেশের কোন দিকে কি কি অবস্থান করছে বা কোন দিকে কোন রাষ্ট্র আছে। তার মানে আমরা এখানে খুঁজে পাচ্ছি যে বাংলাদেশের তিন দিকেই কোন অঞ্চল? ভারত। ভারতের পাশে একদিকে কক্সবাজারের দিকে আমরা পাচ্ছি কোনটা? মিয়ানমার পাচ্ছি। আর দক্ষিণ দিকে পুরো দক্ষিণ অঞ্চলটা নিয়ে কি আছে? বঙ্গোপসাগর আছে। আমাদের আজকের মতো, যেহেতু আমরা এটা সবাই জানি যে আমাদের রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান কোন দিকে কি কি আছে, এগুলো আমরা সকলেই জানি, তারপরেও আজকে আরেকটু দেখে নিলাম।
এরপর আরও কিছু কিছু বিষয় আছে, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক অবস্থা, কাঠামো, অর্থনীতি, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, এগুলো আমরা সব পরের ক্লাসে জানব। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি, বা আলোচনা এখানেই শেষ করছি। কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমরা সেটা সকলেই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবো, বা আমরা যেভাবে পারবো রেসপেক্টিভ ফ্যাসিলিটেটরদের কাছে হচ্ছে যোগাযোগ করে সমস্যাগুলোর সমাধান করে নিব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।